শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইউরোপের বাজারে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কাস্টমসে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। এবং তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ উত্তরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, ভাঙনে বিলীন ফরিদপুর, রাজবাড়ী ও গাইবান্ধার বহু বসত ভিটা, হুমকিতে বন্য নিয়ন্ত্রণ বাঁধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ৩.৫%। ইপিবির দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসের তুলনায় উঠে এসেছে এ চিত্র। পোশাক শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতায় প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকার সক্ষমতা কমেছে। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। তৈরি পোশাক রপ্তানি শিল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান খাত, কিন্তু চলতি অর্থ বছরে এই পোশাক রপ্তানি নিম্নমুখী। তথ্য বলছে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১১ মাসে ইইউভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছে $১,৭৩৬ কোটি, অথচ আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল প্রায় $১,৮০০ কোটি। এই হিসাবে বলে দিচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে স্বস্তিতে নেই বাংলাদেশের তৈরি পোশাক খাত। এই পরিস্থিতির জন্য দেশের নীতিগত সহায়তার বিপরীতমুখিতাকে দুষছেন ব্যবসায়ীরা, অথচ ইউরোপের বাজারে চীন, ভিয়েতনাম ও তুরস্ক নিজ আধিপত্য বাড়াচ্ছে। বায়ারের এবং আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর সাথে যদি আমরা কম্পিট করে দেখতে চাই, তাহলে কিন্তু ওদের সাথে প্রাইসের সাথে আমরা পারছি না। কারণ আমাদের প্রাইসের, আমাদের যে বৈশিষ্ট্য আপনি দেখবেন, গত ৬ মাসের মধ্যে পোর্ট চার্জ, অফডকের চার্জ, আপনার তেলের দাম বৃদ্ধির কারণে আপনার অল অ্যাক্সেসরিজের প্রাইস সব কিছু কিন্তু বৃদ্ধি। তো এইভাবে যদি সবসময় বাড়তে থাকে, তাহলে বায়ার তো প্রাইস বাড়াচ্ছে না। বায়ার যাচ্ছে যত কম প্রাইসে যেখানে পাবে সেখানেই যাবে। তো অন্যান্য কান্ট্রিতে কিন্তু সাবসিডি দিয়ে সেটা কাভার করছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। পোশাক শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সংক্রান্ত জটিলতায় প্রতিযোগী দেশগুলো এখন ইউরোপের বাজারে রপ্তানিতে বেশি জোর দিচ্ছে। জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইতালি বাংলাদেশের রপ্তানির বড় বাজার, সেখানে বাড়ছে তীব্র প্রতিযোগিতা। কিন্তু দেশে কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ, ফলে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, সংকুচিত হচ্ছে বাজার। বন্ড, কাস্টমস বন্ডে আপনি যখন নতুন কোনো আইটেম আনবেন, আপনার এতগুলো স্ক্রুটিনির মাধ্যমে যেতে হয়। তো যার কারণে আপনি খুব সহজে একটা বায়ারকে যে সাপ্লাই দেবেন ইমিডিয়েট, এবং বায়ারের কাছে কিন্তু টার্নওভার টাইমটা এটা হিউজ ফ্যাক্টর। কারণ একটা ফ্যাশন হয়তো চলতেছে ১ মাস বা 2 মাসে, আপনার কাস্টমারকে এই যে ১-২ মাস ট্রেন্ড আসছে, নতুন ট্রেন্ড, এই টাইমের ভিতরে আপনাকে দিতে হবে, কিন্তু আপনি ওই সময়টা বিভিন্ন ব্যারিয়ারের কারণে করতে পারছেন। পোশাক রপ্তানি খাতের নেতিবাচক ধারা থেকে ঘুরে দাঁড়াতে নীতিগত সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি তৈরি পোশাক রপ্তানি খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চীনের ডালিয়ানে ৩ দিনের ব্যস্ত কর্মসূচি শেষে বেইজিংয়ের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় দুপুর ২টায় হাই স্পিড ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল 10টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সহ দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির সরকার প্রধানরা অংশ নেন। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্র তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
দেশের উত্তরাঞ্চলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ছে, তবে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি বাড়ায় চরাঞ্চলের নিচু এলাকার পাট ও সবজি ক্ষেতে পানি প্রবেশ করেছে। কুড়িগ্রামেও বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। বন্যার শঙ্কা দেখা দিয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে। এদিকে সকালে রংপুর দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের ধস এলাকা পরিদর্শন করেছে এলজিইডির একটি টিম। তারা জানিয়েছে, ধসে যাওয়া অংশের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে। সিরাজগঞ্জের সদরে যমুনার ডান তীর রক্ষা বাঁধের ধস এলাকায় গভীরতা বেশি হওয়ায় মেরামতে সময় বেশি লাগছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জেলা রিপোর্টার নুরুল ফেরদৌস। ফেরদৌস, এই পয়েন্টে তিস্তার পানি কি পর্যায়ে রয়েছে? বন্যার পূর্বাভাস আছে কি? জি নাবিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল লালমনিরহাট জেলায় ডালিয়ার যে বীজটি রয়েছিল, মানে সেখানে তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছিল প্রায় 1 সেন্টিমিটার উপর দিয়ে। তখন পানি যখন প্রবাহিত হয়, তখন লালমনিরহাট জেলা 3টি উপজেলা হাতীবান্ধা, আদিতমারি এবং লালমনিরহাট সদর তিনটি কিন্তু পানি কিন্তু আপনার একটু যেগুলো নিচু এলাকায় ছিল সেগুলোতে পানি কিন্তু প্রবেশ করতে শুরু করে। আমি এখন রয়েছে একদম তিস্তা পাড়ের মধ্যে। আমি যদি আপনাকে একটু দেখাই, তিস্তা নদীতে বর্তমান যে পানিটা রয়েছে এখানে কিন্তু এখন অনেকটা কিন্তু কম দেখা যাচ্ছে। কারণ তিস্তা নদী পানি কখন বাড়ে কখন কমে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলতে কিন্তু পারেন না। কারণ তিস্তা নদী এই পানি বৃদ্ধি হয়, আবার কখনো আবার কিন্তু পানি কিন্তু নেমে যায়। কালকে বিপদসীমা ছিল 1 সেন্টিমিটার উপরে। এখন আজকের সর্বশেষ যেটা আমরা আপডেট পেয়েছি 2টার দিকে, তারা বলেছেন যে 14 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তা পানি কিন্তু প্রবাহিত হচ্ছে বর্তমানে। আর তিস্তা পাড়ে মানুষের একটি দাবি, তারা বলতেছেন যদি তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে তিস্তা পাড়ের যে দুই পাড়ের লোকগুলো যে রয়েছে তারা কিছুটা হলেও মানে এই কষ্ট থেকে তার লাঘব পাবে। কারণ তারা একটি চায় যে আমরা কখনো তিস্তা মহাপরিকল্পনা যদি তারা বাস্তবায়ন করতে পারে সরকার, তাহলে হয়তোবা এই যারা রয়েছেন স্থানীয় যারা দুই পাড়ের নিচু এলাকার মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বন্যা থেকে তারা মুক্তি পাবেন। আমি কিন্তু কথা বলেছিলাম লালমনিরহাট যিনি পানি উন্নয়ন বোর্ডে রয়েছেন সুনীল কুমারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পানি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে পানি ওঠানামা করতে পারে। তারা হয়তোবা আবারও রাত্রিবেলা পানি বাড়তে পারে কিংবা কমতে পারে, তারা বলতে পারবেন। আমরা এখন পর্যন্ত তিস্তা পানি বাড়া নিয়ে তেমন কোনো আমরা তথ্য আমরা পাইনি। তিস্তা পানি এখন কিন্তু অনেকটাই কিন্তু আপনার মানে কমতে শুরু করছে। আর যেগুলো নিচু এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে তারা পানি কিন্তু নেমে যাচ্ছে। নাবিলা, আমি যদি আরেকটু বলে রাখি যে লালমনিরহাট জেলাতে যে তিস্তা নদী যে রয়েছে সেখান থেকে তিস্তা নদীর যারা দুই পারে মানুষগুলো যারা রয়েছেন তারা কিন্তু নিঝুম রাত তারা কিন্তু কাটেন, তারা আতঙ্কের মধ্যে তারা কিন্তু থাকেন, কখন যেন আবার যেন এই বন্যা যেন তারা আবারও বাড়িতে যেন প্রবেশ করে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা নদীর বন্যার সর্বশেষ খবর। নাবিলা। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে তিস্তা পরিস্থিতির খবর জানালেন সহকর্মী নুরুল ফেরদৌস। পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বসতভিটা ও জমি। ধসে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুমকির মুখে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্ষার শুরুতে ফরিদপুরের পদ্মার চরাঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতব্বরের ডাঙ্গির তীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। বহু পরিবার ছিল, এখন তো নাই, কি নদীর পাড়টা তো নাই, ভেঙে চলে গেছে, কি করবে, বিভিন্ন জায়গায় যে স্থান নিছে। পানি উন্নয়ন বোর্ড জানায় এলাকাটি পরিবেষ্টিত চরাঞ্চল হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে। আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙনটাকে হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকে। রাজবাড়ীর গোয়ালন্দ ও দৌলতদিয়ার আশেপাশে পদ্মার ভাঙন বাড়ছে। তীব্র স্রোতের কারণে হুমকিতে দৌলতদিয়া ফেরিঘাট, বসতবাড়ি, মসজিদ সহ বহু স্থাপনা। আমরা এই পর্যন্ত 3বার নদীতে বাড়ি ভেঙে গেছে, আবার এখন বর্তমান ভাঙার কাছাকাছি। ভাঙন ঠেকাতে জনবসতিপূর্ণ এলাকায় আগে কাজ করা হবে বলে জানায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেসব এলাকা আমাদের জনবহুল, বিশেষ করে কিছু এলাকাতে স্কুল কলেজ রয়েছে, জনবসতি রয়েছে, সেখানে তাদের আগে ফার্স্ট প্রায়োরিটি দেবে।
ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা কুড়িগ্রাম সদর, বৌমারী, রাজীবপুর ও নাগেশ্বরী উপজেলার নদীপাড়ের মানুষ। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের। কুড়িগ্রামে অন্তত ৩৬টি স্থানে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গুরুত্বপূর্ণ ২০টি স্থান চিহ্নিত করে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। 12টি পয়েন্টে জরুরি কাজ করেছি। এর বাইরে আমরা কিছু ইমার্জেন্সি সাপ্লাই থেকে, আমাদের অফিস সাপ্লাই থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি ও ফসলি জমি। ধসে পড়েছে সাঘাটা যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বড় একটি অংশ। তাড়াহুড়ো করে এই কাজ করার জন্য আজকে আমাদের গ্রাম এবং সাইডের যে প্যাকেজগুলোর কাজ করা হয়ে গেছে, এই প্যাকেজগুলো আজকে হুমকির সম্মুখীন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায়োরিটি বেসিসে যেখানে যেখানে আমরা অনুমতি পাচ্ছি কাজ করার, ওগুলোতে কাজ করছি। আশা করছি আমরা ভাঙন প্রতিহত করতে পারবো। বর্ষা মৌসুমের শুরুতেই নদী ভাঙনের তীব্রতা দেখা দেয়। চরম দুশ্চিন্তায় পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীপাড়ের বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। সরকার গঠনের 4 মাস পর একসঙ্গে মোট 18 জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। সকালে হাইকোর্টের সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এতদিন ওই আইন কর্মকর্তারা সরকারের স্বার্থবিরোধী কাজ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করার বিষয়ে আপত্তি তুলে গতকাল পদত্যাগ করেন জামায়াতপন্থী 7 ডেপুটি এবং 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বৈধতা চ্যালেঞ্জ করে সকালে রিট করেছেন এক আইনজীবী। সরকারের কাছ থেকে বেতন ভাতা, সুযোগ সুবিধা সব নিয়ে আর দিন শেষে 4 মাস কাজ করে দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নেবে, এতে মনে হচ্ছে যে তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। কাজে সরকারের বিরুদ্ধেই মনে হয় কাজ করেছে। এই জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে, যেটা অনাকাঙ্ক্ষিত। This tribunal has become a tribunal of judicial murders. কাজে এইটাকে বিলুপ্ত করতে হবে। এখন আপনি একটা মার্ডার, 2টা মার্ডার নিয়ে যে অমুক রিক্সাওয়ালা মার্ডার হয়ে গেছে, বস্তির থেকে আইনা একটা ইয়ে করে এখন যেটা চলছে, এই যে 2024-এর অ্যামেন্ডমেন্ট করার পরে এই যে মামলাগুলি হচ্ছে, এই মামলাগুলি চলা উচিত না। 2027 সালের এসএসসি পরীক্ষা হবে জানুয়ারিতে বলেছেন শিক্ষামন্ত্রী। জানান, নকল হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা 2026 নিয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আরও বলেন, নকলের ধরন পাল্টেছে বলেই পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে, যা এবার সংসদে সেটা পাশ হবে। এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। প্রশ্নপত্র বেরিয়ে যায়, সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লার্ক করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশে ব্যর্থ হয়। পরে তারা শূন্যরেখায় অবস্থান করে। দিনাজপুরের শঙ্করপুর সীমান্তে পুশিনের অভিযোগে 4 জনকে আটক করে বিজিবির কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। এদিকে অবৈধ পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গতকাল 121 জন
নতুন রোগী ভর্তি হয়েছে সারা দেশে। আর এ পর্যন্ত মারা গেছে 10 জন। রাজধানীতে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে 34 ডেঙ্গু রোগীর, যাদের বেশিরভাগই শক সিন্ড্রোমে ভুগছেন। চিকিৎসকরা বলছেন গেল কয়েক বছর ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব হয়েছে। সেই রোগীরা আবারও আক্রান্ত হলে সংক্রমণ গুরুতর হতে পারে। রোগী বাড়লে আলাদা ওয়ার্ড খোলার প্রস্তুতি সহ পর্যাপ্ত কিট ও ওষুধ মজুদ রাখছে হাসপাতালগুলো। ইমার্জেন্সি এখানে নিয়ে আসছি, আসার পরে ডাক্তারে বললো রিপোর্ট করতে, আমরা রিপোর্টে ধরা পড়ছে যে ওনার ডেঙ্গু হয়েছে। 4 দিনের মাথায় জ্বর ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। একদিনের ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বর কমা কারণে লিভারে যা ইনফেকশন করছে। এখনো পর্যন্ত আমরা যেসব রোগী পাচ্ছি মারাত্মক কোনো খারাপ অবস্থায় রোগীরা আমরা আসছে না, তবে সাধারণ যে ডেঙ্গুর সিমটমসগুলো থাকে, বিশেষ করে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং পেটের পীড়া, পাতলা পায়খানা অথবা বমি, এই ধরনের রোগীগুলো বেশি আসছে এবং তারা খুব দুর্বল অবস্থায় আসছে, যাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব জরুরি, এই জন্যই তারা ভর্তি হচ্ছেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সামরিক অভিযান চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। প্রতিনিধি পরিষদের পর মঙ্গলবার সিনেটেও প্রস্তাবটি গৃহীত হল। প্রস্তাবটি কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তবে তা আইন হিসেবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল প্রেসিডেন্টের একতরফা সামরিক সিদ্ধান্তে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউরোপের বাজারে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কাস্টমসে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। এবং তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ উত্তরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, ভাঙনে বিলীন ফরিদপুর, রাজবাড়ী ও গাইবান্ধার বহু বসতভিটা, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।